হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে গৌরব স্যার তোমাদের জন্য নিয়ে এসেছে সায়েন্সের একটা নতুন চ্যাপ্টার। আজকে নিয়ে এসেছে গৌরব স্যার সায়েন্সে ম্যাটার চ্যাপ্টার। এটা আইসিসি বোর্ডের ক্লাস 6 এর একটা চ্যাপ্টার, ম্যাটার। ক্লাস 6 এর আইসিসি বোর্ডের একটা চ্যাপ্টার। আজকে গৌরব স্যারের সাথে আমরা সবাই পড়বো মজার সাথে। কেন? গৌরব স্যারের সাথে পড়া হয় মজা। সবাই পড়বো মজার সাথে। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানাও আর সায়েন্সের কোন চ্যাপ্টারটা পড়ালে তোমাদের ভালো হয়। গৌরব স্যার তোমাদের জন্য নিশ্চয়ই নতুন নতুন ভিডিও নিয়ে আসবে, সায়েন্সের নতুন নতুন টপিক পড়বে সবাই মজার সাথে, গৌরব স্যারের সাথে। ওকে বাচ্চারা, আজকে শুরু করব ম্যাটার। ম্যাটার কি? ম্যাটার ইজ এনিথিং দ্যাট অকুপাইজ স্পেস অ্যান্ড হ্যাজ মাস ইজ কল্ড ম্যাটার। ম্যাটার কাকে বলে? ম্যাটার হ্যাজ এনিথিং। ম্যাটার হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে কি থাকবে? অকুপাই স্পেস। এটা হাওয়ার মধ্যে একটা স্পেস অকুপাই করে থাকবে, মানে জায়গা দখল করে থাকবে, এবং যার কিছু একটা মাস আছে, তাকেই বলে ম্যাটার। ম্যাটার কি? ম্যাটার হলো যেটা হাওয়ার মধ্যে একটা এয়ারের মধ্যে বা একটা স্পেস অকুপাই করে থাকে। এয়ারের মধ্যেও বলে না, জলের মধ্যে হতে পারে, একটা স্পেস অকুপাই করে থাকে এবং যার একটা মাস আছে, ফিক্সড মাস আছে, তাকেই বলে ম্যাটার। ক্লিয়ার? এক্সাম্পল এক্সাম্পল জল একটা ম্যাটার, পাথর একটা ম্যাটার, লোহা একটা ম্যাটার, সোনা একটা ম্যাটার। এগুলো সবই হচ্ছে ম্যাটার। কেন? এরা সবারই একটা স্পেস অকুপাই করে আছে, আর কি সবার একটা নির্দিষ্ট মাস আছে, তাই এগুলো সবই হচ্ছে ম্যাটার। জল একটা ম্যাটার, পাথর একটা ম্যাটার, সোনা একটা ম্যাটার, লোহা একটা ম্যাটার, তামা একটা ম্যাটার, সবই ম্যাটার। পাথর একটা ম্যাটার, কাঠটা একটা ম্যাটার, টেবিলটা একটা ম্যাটার, বইটা একটা ম্যাটার, সবই ম্যাটার। ওকে, এবার আসবো ম্যাটারের ক্যারেক্টারিস্টিক্স। ম্যাটার কি কি ধরনের হয় এটা জানার জন্য আমাদের জানতে হবে ম্যাটারের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি। ম্যাটারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ম্যাটার অকুপাই স্পেস, মানে ম্যাটার একটা জায়গা দখল করে থাকে। প্রথম ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স অফ ম্যাটার হচ্ছে ইট অকুপাইজ আ স্পেস, মানে এটা একটা জায়গা দখল করে থাকে। সেকেন্ড কি? ম্যাটার হ্যাজ আ মাস। ম্যাটারের মধ্যে থাকবে একটা মাস। মানে কি মাসটা কি? মাস হচ্ছে অ্যামাউন্ট অফ ম্যাটার কন্টেন্ড ইন ইট। মাস হচ্ছে কতখানি ম্যাটার ওর মধ্যে ভরা আছে, জিনিসটার মধ্যে কতটা মাস আছে বা কতটা ম্যাটার আছে, ওটাই হচ্ছে ওর মাস। মাস কি? মাস হচ্ছে জিনিসটার মধ্যে কতখানি ম্যাটার আছে ভরা, ওটাই হচ্ছে মাস। ফর এক্সাম্পল একটা পাথর, এত বড় একটা পাথর নিলাম, এত বড় একটা পাথর নিলাম, ওর মধ্যে কি সলিড? পাথরটা পুরো সলিড তো, তাহলে ওটাই হচ্ছে ওর মাস। ওর ভিতরে কতখানি এতখানি পাথর আছে, তো ওটা মাস হচ্ছে, পুরোটাই হচ্ছে ওর মাস। আরটা কি বললাম? ইট অকুপাই স্পেস, মানে এতখানি বড় পাথর, তাহলে এতখানি জায়গা অকুপাই করে রেখেছে, তাহলে এটা হচ্ছে একটা ম্যাটার। আচ্ছা, এবারে হচ্ছে ক্লাসিফিকেশনস অফ ম্যাটার। ম্যাটার ক ধরনের হয়? আমি বললাম জলও ম্যাটার, আবার বলেছিলাম পাথরটাও ম্যাটার, আবার বলবো এই হাওয়াটাও ম্যাটার। অনেক ধরনের ম্যাটার হতে পারে, এটাই জানবো ক্লাসিফিকেশনস অফ ম্যাটার, মানে ম্যাটার ক ধরনের হয়। ম্যাটার তিন ধরনের হয়, তিন ধরনের ম্যাটার, তিন ধরনের হয়। কি কি? একটা হয় সলিড ম্যাটার, একটা লিকুইড ম্যাটার, আর একটা গ্যাস ম্যাটার। সলিড ম্যাটার কি? যেটা শক্ত, যেটাকে আমরা ধরতে পারি, ছুতে পারছি, এই ধরো রিংটা, এটা সলিড, এটাকে আমি ধরতে পারছি, ছুতে পারছি, টাচ করতে পারছি, সলিড। এটা হচ্ছে সলিড জিনিস, এটা একটা ম্যাটার। এই টেবিলটা একটা ম্যাটার, সলিড ম্যাটার। ঠিক আছে, কারণ এটাকে ধরতে পারছি, ছুতে পারছি। চেয়ারটা একটা শক্ত ম্যাটার। ফোন শক্ত একটা জিনিস, এটা একটা সলিড ম্যাটার। কিন্তু এমনও কিছু ম্যাটার আছে যেগুলো লিকুইড, যেমন জল, যেমন সর্ষের তেল, যেমন কেরোসিন তেল, কোন অয়েল, এনি কাইন্ড অফ অয়েল, পেট্রোল, ডিজেল, এগুলো লিকুইড ফর্মে আছে। দুধ লিকুইড ফর্মে আছে, তাই এগুলো হচ্ছে লিকুইড ম্যাটার। আর গ্যাসেস ম্যাটার কোনটা? গ্যাস হচ্ছে এক ধরনের ম্যাটার যেটা আমরা খালি চোখে দেখতে পাই না, যে পারফিউম বেরোয় দেখতে পাই না, কিন্তু ফিল করি, হাওয়া লাগে গায়ে ফিল করি, কিন্তু এটাকে আমরা দেখতে পাই না, ছুতে পারি না, কিন্তু এটাও একটা ম্যাটার, গ্যাস। তাহলে ম্যাটারের তিনটে স্টেট জানলাম, সলিড, লিকুইড আর গ্যাস। এবারে আমরা জানবো আচার্য কন্নড়। আচার্য কন্নড় বলে একজন আমাদের ইন্ডিয়ান, অনেক পুরোনো দিনে, অনেক আদি একজন মহর্ষি ছিলেন। উনি বলেছিলেন যে কোন একটা জিনিসকে ভাঙতে 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 শুরু করলে সবচেয়ে ছোট যে পার্টিকেলটা পাওয়া যায় তাকে বলে পরমাণু, বা ইংলিশে যার নাম হচ্ছে অ্যাটম। উনি আবিষ্কার করেছিলেন এটা। এবারে হচ্ছে, এটা কেন বললাম ঘটা, তার কারণ আছে। এখানে ম্যাটারে কেন বলতে গেলাম, তার কারণ আছে। কারণ ওই যে কোনো একটা ম্যাটারকে যদি ভাঙতে 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 সবচেয়ে ছোট পার্টিকেলসে চলে যায় না, সেটাই হচ্ছে অ্যাটম বা ওই পরমাণু, যেটা আবিষ্কার করেছিল। কিন্তু ওই পরমাণু কিসের মধ্যে থাকে? থাকে হচ্ছে মলিকিউলস এর মধ্যে, মানে ভাঙতে 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 যখন একদম ছোট আগের স্টেপটা, ওটাই হচ্ছে মলিকিউল, ওর মধ্যে আছে হচ্ছে অ্যাটমগুলো।
তাহলে আগে অ্যাটম অব্দি ভাঙবো না, তার আগে যেটা স্টেজটা পাবো ওটাকেই বলে মলিকিউল, কারণ মলিকিউলসের মধ্যে অ্যাটম থাকে, ওই অব্দি ভাঙা সম্ভব। মলিকিউল কি একটা স্মলেস্ট পার্টিকেল অফ আ ম্যাটার, এটাও স্মলেস্ট পার্টিকেল অফ আ ম্যাটার, কিন্তু এটার একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, ইন্ডিপেন্ডেন্টলি এটা এক্সিস্ট করে নেচারে, তাকে বলে হচ্ছে ম্যাটারের স্মলেস্ট পার্টিকেল, সেটার নাম হচ্ছে মলিকিউলস। আর মলিকিউলসকে ভাঙলে কি পাওয়া যায়, তার মধ্যে থাকে অ্যাটম, ক্লিয়ার। কিন্তু অ্যাটমের এক্সিস্টেন্স ইন্ডিপেন্ডেন্টলি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ওই জন্য স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার মলিকিউলসকে বলে, যার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, কিন্তু স্মলেস্ট পার্টিকেল অফ ম্যাটার কিন্তু যার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তাকেই বলে অ্যাটম বা পরমাণু। এই ব্যাপারে তিনটে স্টেট বলছিলাম, সলিড, লিকুইড, গ্যাস, এগুলো বলছিলাম। এই মলিকিউলস বা ওই যে বলছিলাম, এটা কেন বলে মলিকিউলটা কেন এলো ম্যাটারের মধ্যে, কারণ ধরো সলিড এর মলিকিউলগুলো অন্যরকম ভাবে থাকবে, লিকুইডের মলিকিউলগুলো অন্যরকম ভাবে থাকবে, আবার গ্যাসের মলিকিউলসগুলো অন্যরকম ভাবে থাকবে। যেমন সলিডের মলিকিউলসগুলো টাইটলি প্যাক থাকবে, একদম ঠাসা, একদম টাইটলি প্যাকড, এরকম টাইটলি প্যাক থাকবে সলিড, কেন ওর মলিকিউলসগুলো পুরো টাইটলি প্যাক থাকবে, তাই ওটা সলিড। আর লিকুইডের মলিকিউলসগুলো থাকবে প্যাক, কিন্তু লুজলি প্যাক থাকবে, ঢিলা ঢিলা, এরকম ফাঁকা ফাঁকা থাকবে, ঢিলা ঢিলা থাকবে, ফাঁকা ফাঁকা প্যাক থাকবে, টাইটলি প্যাক থাকবে না, লুজলি প্যাক থাকবে, তাকে বলে লিকুইড। ওর মলিকিউলগুলো লিকুইডলি থাকবে, তাই ঢিলে থাকবে, স্লাইটলি প্যাক থাকবে। আর যেগুলো গ্যাস, এদের মলিকিউলগুলো যে এদিকে পাচ্ছে ঘুরে যাচ্ছে, একদমই কোনো প্যাকই নেই, কোনো প্যাকেই নেই, পুরো খাওয়া হাওয়ায় উঠছে, যেদিকে ইচ্ছে চলে যাচ্ছে, ওই জন্য ওর মলিকিউলসগুলো একদম ফ্রি মোশন থাকে, একদম ফ্রি থাকে, যেদিকে ইচ্ছে চলে যেতে পারে, যেদিকে ইচ্ছে, আমার ইচ্ছে এদিকে চলে যাবো, আমার ইচ্ছে এদিকে চলে যাবো, যেদিকে ইচ্ছে চলে যেতে পারে, এরকম। এইবারে আসছে ছবিও দেখাই, সুন্দর করে বললাম, ছবি দেখাই। এটা সলিডের মলিকিউল, এটা লিকুইডের মলিকিউল, এটা গ্যাসের মলিকিউল, ঠিক আছে। সলিডের মলিকিউল কি একদম স্ট্রং বন্ধু, জানের বন্ধু, একদম জানের বন্ধু, একসাথে থাকবো সবসময়, স্ট্রং। আর লিকুইড বন্ধু মোটামুটি, মানে হালকা বন্ধু, আসি আবার নেইও, হালকা বন্ধু। কিন্তু লিকুইড গ্যাস তো পুরোই বন্ধুই না, এদিকে তো ওদিকে, ওদিকে তো ওদিকে, যেদিকে ইচ্ছে যাচ্ছে মলিকিউলসগুলো। তো এই মলিকিউলসগুলো কেনই বা টাইট হয়ে আছে, আর কেনই বা ঢিলা আছে, আর কোনই বা একদম পুরো ঢিলা আছে, এর কারণটা কি? এর কারণ দুটো, ইন্টারমলিকুলার স্পেস আর ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। এগুলো ফিজিক্সের চ্যাপ্টারের মধ্যে আছে আরো ডিটেলসে, কিছুই না, আমি হালকা করে বলছি, তোমরা বুঝে নাও। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, যাদের মধ্যে বন্ডিং, ভালো বন্ধুত্ব থাকবে, তারা টাইটলি ট্যাগ থাকবে, তার মানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা, মানে দুটো মলিকুলের মধ্যে ইন্টারমলিকুলার যে সম্পর্কটা খুব টাইট, একদম ক্লোজ, তাই ওই মলিকিউলসগুলো টাইটলি ভাবে থাকে, তার মানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা খুব হাই, তাই জন্য ওরা টাইটলি প্যাক থাকে সলিডের ক্ষেত্রে। লিকুইডের ক্ষেত্রে বন্ধুত্ব আছে, মানে মোটামুটি, তাই টাইটলি প্যাক না, লুজলি প্যাক। আর গ্যাসে কোনো বন্ধুত্বই নেই, যে এদিকে বসে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তাহলে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন গ্যাসে তো নেই বললে গেলে, একদমই কম, সলিড লিকুইডে একটু বেশি, কিন্তু সলিডে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ফুললি স্ট্রং, একদম স্ট্রং। এইবারে এই যে অ্যাট্রাকশন কত, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বললো, এটার উপর ডিপেন্ড করেই হবে ইন্টারমলিকুলার স্পেস। যদি ইন্টারমলিকুলার স্পেস দুটো মলিকুলের মধ্যে যে গ্যাপটা থাকে, টাইট সলিডের কি হবে, একদম টাইট ঠাসা থাকবে, ঠেসে থাকবে, এরকম ঠেসে থাকবে, এরকম ঠেসে থাকবে। কিন্তু লিকুইড একটু ফাঁকা ফাঁকা থাকবে, ইন্টারমলিকুলার স্পেসের গ্যাপটা বেশি থাকবে, সলিডের একদম শেষে থাকবে, লিকুইডের একটু ফাঁকা থাকবে, আর গ্যাসে অনেকটা ফাঁকা থাকবে। এই এইবারে আসবো আমরা কোহেসিভ ফোর্স আর ব্রাউনিয়ান মোশন, এগুলো জানবো। এগুলো কি, আগে জানবো কোহেসিভ ফোর্স কি। কোহেসিভ ফোর্স ইজ আ ভেরি স্ট্রং ইন লিকুইড সলিডস, সো স্ট্রং অ্যান্ড লিকুইডস ইজ নেগলিজিবল ইন গ্যাস। যেটা আমি তোমাদের বললাম, যে ফোর্স যত টাইট করে টেনে থাকবে, তাহলে কি ইন্টারমলিকুলসগুলো তাড়াতাড়ি কাছাকাছি থাকবে, যদি কম ফোর্স থাকে তাহলে দূরে দূরে থাকবে, আর একদমই কম ফোর্স থাকলে একদম দূরে দূরে থাকবে, যেমন গ্যাসের থাকে। এইটাই, যার মধ্যে এই ফোর্সটা বেশি থাকবে তারা টাইটলি প্যাক থাকবে, যেমন সলিড, যার মধ্যে মিডিয়াম থাকবে তারা লিকুইড, হালকা হালকা থাকবে, বললাম তোমাদের অলরেডি। আর যেটাতে খুব একদমই থাকবে না, তারা গ্যাস, যেদিকে ইচ্ছে চলে যাচ্ছে। এই কোহেসিভ ফোর্স বা ইন্টারমলিকুলার ফোর্সের জন্য এটা হয়। আচ্ছা, এবারে চলে আসবো আমরা কোহেসিভ ফোর্স বললাম, এবারে বলবো যে ব্রাউনিয়ান মোশন কি। ব্রাউনিয়ান মোশন হচ্ছে দ্য মলিকিউলস হ্যাভ র্যান্ডমলি কনস্ট্যান্টলি চেঞ্জিং দেয়ার ডাইরেকশন ইন আ ব্রাউনিয়ান মোশন। The movement of molecules in solid, liquid and gas, আর সলিড তো ট্যাগ থাকে, সলিডের কোনো ঝামেলা নেই। লিকুইড আর গ্যাসের যে মুভমেন্ট হয়, মলিকিউলসগুলো বুঝি না মুভ করে, এই যে মুভমেন্টটা হচ্ছে, এই মোশনটাকেই বলে ব্রাউনিয়ান মোশন। তাই ব্রাউনিয়ান মোশন কি, সলিডের কোনো ঝামেলা নেই, সলিড তো টাইট, একদম টাইট, এখন উঠছে না,
কিন্তু লিকুইড আর গ্যাসের গুলো, লিকুইডটা হালকা মুভ করছে আর গ্যাসের গুলো অনেকটা মুভ করছে। এই যে মোশন, এই যে গতি, যে মোশনে মুভ করছে, এটাকেই বলে ব্রাউনিয়ান মোশন। কি বলে? ব্রাউনিয়ান মোশন। ঠিক আছে, হালকা মুভ করছে লিকুইডেরটা, আর গ্যাসেরটা অনেক বেশি মুভ করছে। এই যে মোশনটা হচ্ছে, এই যে মোশনটা, এটাকেই বলছে ব্রাউনিয়ান মোশন। কিসের মোশন? মলিকিউলসের মোশন। লিকুইড আর আমাদের গ্যাসের যে মলিকিউলস গুলো যে মোশনে মুভ করছে, এই যে মোশনটা, এটাকেই বলছে ব্রাউনিয়ান মোশন। এবারে আমরা জানবো সলিডের কিছু প্রপার্টিজ, লিকুইডের কিছু প্রপার্টিজ আর গ্যাসের কিছু প্রপার্টিজ। অলরেডি ডিসকাস করেছি আমি। সলিডের প্রপার্টিজ কি? সলিডের একটা ফিক্সড শেপ থাকবে, সলিডের একটা ফিক্সড শেপ থাকবে, একটা ডেফিনিট ভলিউম থাকবে, এটাকে বলে সলিড। সলিড কাকে বলে? না, সলিড হ্যাভ আ ডেফিনিট শেপ অ্যান্ড ডেফিনিট ভলিউম। এটা সলিড জিনিস, এটা সলিড পাথর বলছিলাম, এটা সলিড পাথর নিয়েছি, তাহলে একটা কি ফিক্সড শেপ আছে, একটা ফিক্সড ভলিউম আছে, মানে ফিক্সড জায়গা দখল করে আছে, ফিক্সড মাস আছে, তাহলে এটা কি? এটা ফিক্সড জিনিস, এটা হচ্ছে ওর সলিড। আবার সলিডের আরেকটা কোয়ালিটি হচ্ছে সলিউটস আর ইনকম্প্রেসিবল, মানে সলিউটকে কম্প্রেস করা যায় না। মানে একটা পাথরকে চেপে আমি কি চ্যাপ্টা করে দিতে পারবো? পারবো না। একটা পাথরকে চেপে আমি পুরো পৃষ্ঠাই করে দিতে পারবো? পারবো না। পারবো না। ওই পাথরকে চেপে কোনোদিন ইয়ে করতে পারবো না। খাট, একটা বেডটাকে চেপে এরকম পাতলা করে দিতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ এটা ইনকম্প্রেসিবল। সলিড ক্যান বি কম্প্রেসড, সলিড ক্যানট বি কম্প্রেসড, মানে সলিডকে কম্প্রেস করা যায় না। আর কি বললাম? সলিডস হ্যাভ আ ডেফিনিট শেপ অ্যান্ড ভলিউম। 3 নম্বর হচ্ছে সলিড হ্যাভ হাই ডেনসিটি। সলিড তো শক্ত জিনিস, হাই ডেনসিটি, শক্ত, একদম সলিড। আরেকটা কি? 4 নম্বর, সলিড ক্যানট বি ডিফিউজ, মানে সলিডকে কোনো কিছুতে গোলা যায় না। সলিড ক্যানট বি ডিফিউজ, মানে সলিডকে কোনো কিছুতে মিক্স করা যায় না। ধরো দুটো সলিড জিনিস নিলাম, একটা কাঠের টুকরো নিলাম, একটা লোহার টুকরো নিলাম, ওটাকে যদি গুলি তাহলে কি মিক্স হবে? একটা গ্লাসের মধ্যে একটা কাঠের টুকরো নিলাম, একটা লোহার টুকরো নিলাম, নিয়ে আমি গুলছি, গুলবে কি? গুলবে না। ইট ক্যানট বি ডিফিউজ, মানে এটাকে গোলা যাবে না। কেন? দুটো হচ্ছে সলিড, গুলবো কি করে? ইট ক্যানট বি ডিফিউজ। তাহলে কি জানলাম? 4টে সলিডের ক্যারেক্টারিস্টিক্স জানলাম। একটা হচ্ছে ইট হ্যাজ আ ফিক্সড শেপ অ্যান্ড ভলিউম, একটা ফিক্সড শেপ থাকবে, একটা ফিক্সড ভলিউম থাকবে। 2 নম্বর জানলাম এটা ইনকম্প্রেসিবল বা ক্যানট বি কম্প্রেসিবল, কম্প্রেস করা যায় না সলিডকে। সলিড হ্যাভ আ হাই ডেনসিটি, শক্ত জিনিসটা ডেনসিটি হাই, ঘনত্ব হাই। সলিড ক্যানট বি ডিফিউজ, সলিডকে গোলা যায় না, কোনো কিছুর সাথে মিশিয়ে দেওয়া যায় না। গলিয়ে মিশানো যেতে পারে, কিন্তু সলিড অবস্থায় সলিডকে কি রিফিউজ করা যাবে না? একটা কাঠের টুকরো, একটা পাথরের টুকরো যদি গুলবে, কোনো কিছুই হবে না, কিন্তু আলাদা আলাদাই রয়ে যাবে, কারণ ইট ক্যানট বি ডিফিউজ। এই জন্য এইবার চলে আসবো লিকুইডের প্রপার্টিজে লিকুইডের প্রথম প্রপার্টি হচ্ছে লিকুইড ডি নট হ্যাভ এনি শেপ অর ডেফিনিট বাট হ্যাভ আ ডেফিনিট ভলিউম। লিকুইডের প্রথম প্রপার্টি হচ্ছে এর কোনো ফিক্সড শেপ নেই। লিকুইড জলকে যদি আমি গ্লাসে ঢালি, এটা গ্লাসের শেপ নিয়ে নেবে, আবার বোতলে ঢাললে বোতলের শেপ নিয়ে নেবে, আবার জগে ঢাললে জগের শেপ নিয়ে নেবে, আবার বালতিতে ঢাললে বালতির শেপ নিয়ে নেবে। তাহলে এই লিকুইডের কোনো পার্টিকুলার শেপ নেই, কিন্তু একটা ডেফিনিট ভলিউম কিন্তু আছে। কি করে বুঝবে ভলিউমটা? 1 লিটার জলকে বোতলে রাখলে বোতলের শেপে থাকবে, আবার ওই 1 লিটার জলকেই যখন বালতিতে ঢেলে দেবো সে 1 লিটারই তো থাকবেই, হয়তো শেপটা চেঞ্জ, বালতির শেপ নিয়ে নেবে, যখন গ্লাসে ঢালবো গ্লাসের শেপ নিয়ে নেবে, যখন জগে ঢালবো জগের শেপ নিয়ে নেবে, কিন্তু 1 লিটার জল তো 1 লিটারই থাকবে, মানে এটা ফিক্সড ভলিউম, ভলিউমটা ফিক্সড থাকবে, কিন্তু শেপ ফিক্সড নয়। তাই লিকুইড ডাজ নট হ্যাভ ফিক্সড শেপ বাট হ্যাভ আ ফিক্সড ভলিউম। ওকে। 2 নম্বর হচ্ছে লিকুইডস হ্যাভ আ টেন্ডেন্সি টু ফ্লো। লিকুইড সবসময় না এক জায়গায় থাকে না, এক জায়গা থেকে গড়িয়ে চলে যায়, সবসময় এক জায়গা থেকে গড়িয়ে চলে যায়, সবসময়। কি করে? লিকুইডস হ্যাভ টেন্ডেন্সি টু ফ্লো, মানে ধরো জলটাকে আমি ছেড়ে দিলাম, জলটা গড়িয়ে গড়িয়ে চলে যাবে এক জায়গা থেকে এক জায়গায়। কেন? লিকুইড হ্যাভ টেন্ডেন্সি টু ফ্লো। 3 নম্বর হচ্ছে লিকুইড ক্যানট সামটাইমস ইট বি কম্প্রেসড, মানে লিকুইডকে কিছুটা কম্প্রেস করা সম্ভব, লিকুইডকে কম্প্রেস করা সম্ভব, কিন্তু খানিকটা, পুরোপুরি না। 4 নম্বর হচ্ছে লিকুইড ক্যান ডিফিউজ, লিকুইডকে কিন্তু গোলা যায়, লিকুইডকে আমরা ইজিলি গুলতে পারি, জলের মধ্যে চিনি দিয়ে গুলিয়ে দিতে পারি, জলের মধ্যে নুন দিয়ে গুলিয়ে দিতে পারি। তা লিকুইড ক্যান ডিফিউজ, লিকুইডকে গোলা সম্ভব বা মিক্স করা সম্ভব, কিন্তু লিকুইডের একটা ফিক্সড ডেনসিটি থাকে, কিন্তু সেই ডেনসিটি খুব লো। সেকেন্ড কথা হচ্ছে লিকুইডকে কম্প্রেস করা যায়, কিন্তু লিটল অ্যামাউন্টে কম্প্রেস করা যায়। আর লিকুইডের কি আছে? লিকুইডের কোনো ফিক্সড শেপ নেই, বাস একটা ফিক্সড ভলিউম আছে। ক্লিয়ার? এবার আসছে গ্যাস। গ্যাসের কোনো শেপও নেই, কোনো সাইজও নেই। গ্যাসের ডাজ নট হ্যাভ ডেফিনিট শেপ, ডেফিনিট ভলিউম নেই। কেন? গ্যাসকে তো ধরা যায় না এইভাবে, গ্যাস তো চারিদিকে উঠছে, তার কোনো ফিক্স শেপই নেই, ফিক্স সাইজই নেই, কোনো ফিক্স শেপ, ফিক্স সাইজ নেই, ফিক্স কোনো ভলিউম নেই। গ্যাস তো যেখানে ইচ্ছে উঠছে, যেখানে সেখানে চলে যাচ্ছে। তাহলে গ্যাসের কোনো ফিক্স শেপও নেই, সাইজও নেই, ভলিউমও নেই। গ্যাসের ফার্স্ট প্রপার্টি। সেকেন্ড প্রপার্টি হচ্ছে গ্যাস হ্যাভ আ ম্যাক্সিমাম ফ্লুইডিটি,
মানে গ্যাস কিন্তু সবচেয়ে তাড়াতাড়ি উড়িয়ে যেতে পারে। গ্যাস জল তো একটু একটু করে ফ্লো করলে মানে জলটা গড়িয়ে যাবে, কিন্তু গ্যাস কি, এটা স্প্রে, পারফিউম মারলাম সঙ্গে সঙ্গে গন্ধটা চাই রুমে উড়ে গেল। রুমের কোণে দাঁড়িয়ে কেউ পারফিউম মারলো, সেই পুরো সারা রুমে পুরো ঘরের মধ্যে গন্ধটা আসবে। কেন? কারণ এর ফ্লুইডিটি খুব বেশি, খুব তাড়াতাড়ি স্প্রেডেবল, হাইলি স্প্রেডেবল গ্যাস। দুটো কোয়ালিটি আনলাম, এবং ইট ইজ হাইলি কম্প্রেসেবল। গ্যাসকে হাইলি ভাবে কম্প্রেস করা যায়। এক্সাম্পল শুনলে বুঝতে পারবে, এসি, এয়ার কন্ডিশনার, এখানে কি করা হয়, একটা পার্টিকুলার গ্যাসকে কম্প্রেস করা হয়, মানে চেপে চাপলে কম্প্রেস করা হয়, এবং তার থেকেই গ্যাসটা ঠান্ডা হয়ে যায়। এসি আমাদের ঠান্ডা হাওয়া দেয়। ঠিক সেম ফ্রিজেও সেম কেস। ফ্রিজে কি হয়, একটা গ্যাসকে কম্প্রেস করে রাখা হয়, যার ফলে ফ্রিজেরটা পুরো ঠান্ডা থাকে। ফ্রিজটা খুলে ধোঁয়ার মতো বেরোয় না, ওই গ্যাসটাকে কম্প্রেস করে রাখা হয়, ওই জন্যই ঠান্ডা একটা হাওয়া বেরোয়, বা জিনিসটা ঠান্ডা থাকে, ভালো থাকে। এবারে হচ্ছে গ্যাসের আরো কিছু কোয়ালিটি আছে, যেমন গ্যাসেস আর ভেরি লো ডেন্সিটি। গ্যাসের ডেন্সিটি একদম লো, মানে ঘনত্ব গ্যাসের একদম লো। আর কি আছে, গ্যাস ক্যান ইজিলি ডিফিউজ র্যাপিডলি। গ্যাস কি করে, যে কোনো জায়গায় মিক্স হতে পারে। গ্যাস সঙ্গে সঙ্গে ছড়িয়ে যেতে পারে, যেখানে যেখানে মিক্স হয়ে যেতে পারে, যা ইচ্ছা হয়ে যেতে পারে। কেন? গ্যাসের তো কোনো ইয়েই নেই, ফ্লুইডিটি মারাত্মক, যেখানে যেখানে মিক্স হয়ে যেতে পারে, যেখানে যেখানে চলে যেতে পারে, এই জন্য। তাহলে এতগুলো প্রপার্টি জানলাম আমরা গ্যাসের। কি কি? গ্যাসের প্রথম জানলাম গ্যাসের কোনো ফিক্স শেপ নেই, ফিক্স সাইজ নেই, কোনো ভলিউম নেই। তারপরে কি জানলাম, গ্যাসের হ্যাভ ম্যাক্সিমাম ফ্লুইডিটি, মানে গ্যাস যেখানে সেখানে উড়ে যেতে পারে, যেখানে সেখানে স্প্রেড করে, হাইলি স্প্রেডেবল, এটা জানলাম আমরা। এটা জানলাম গ্যাসের লো ডেন্সিটি, ঘনত্ব একদম কম, মানে গ্যাসের সাথে যে কোনো জিনিস মিক্স হয়ে যেতে পারে, যে কোনো গ্যাস ইজিলি ডিফিউজ হতে পারে, গ্যাস যে কোনো জিনিসের সাথে মিশে যেতে পারে। অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সব মিশেই তো আছে, তাই না? নাইট্রোজেন সব তো মিশে আছে। আর কি, গ্যাস ক্লোজ ইন এ কন্টেনার ইউনিফর্ম প্রেশার। গ্যাসকে কোনোভাবে আটকে রাখলে একটা প্রেশার জেনারেট করে। গ্যাস ক্যান বি হাইলি কম্প্রেসেবল, গ্যাসকে কিন্তু কম্প্রেস করা যায়। এসি, এয়ার কন্ডিশন মেশিনে, রেফ্রিজারেটর বা ফ্রিজে কি করা হয়, গ্যাসকে কম্প্রেসড করে রাখা হয়। কম্প্রেস করার ফলেই ওটা ঠান্ডা হয়ে গিয়ে ঠান্ডা হাওয়া দেয় ফ্রিজে, এসিতে, লাইক দিস। ওকে, তাহলে আমরা জানলাম সলিড, লিকুইড, গ্যাসের প্রপার্টিস গুলো। এর ডিফারেন্স গুলো জানলাম, সাথে সাথে একই সাথে ডিফারেন্স গুলো জানলাম, যে কি সলিডের একটা ফিক্সড শেপ থাকে, কিন্তু গ্যাসের কোনো ফিক্সড শেপ থাকে না, লিকুইডেরও কোনো ফিক্সড শেপ থাকে না। সলিডের একটা ভলিউম থাকে, কিন্তু লিকুইডের একটা ভলিউম থাকে বটে, কিন্তু গ্যাসের কোনো ভলিউম থাকে না, ফিক্স কোনো ভলিউম থাকে না। যেরকম ভাবে ইচ্ছে ভলিউমে কন্টেনার রাখবে, সেরকম ভলিউমও নিয়ে নেবে। কম্প্রেসিবিলিটি, সলিডকে কম্প্রেস করা যায় না, লিকুইডকে কম্প্রেস করা যায় কিন্তু অল্প, আর গ্যাসকে পুরোপুরিভাবে কম্প্রেস করা যায়। হয়ে গেল। ফ্লুইডিটি হচ্ছে, সলিড হচ্ছে রিজিড, মানে এটাকে ফ্লুইডিটি নেই, জিরো ফ্লুইডিটি, কিন্তু লিকুইডের ফ্লুইডিটি আছে, এক জায়গা থেকে এক জায়গায় লিকুইড ক্যান ফ্লো, ওই জন্য। আর গ্যাস তো হাইলি স্প্রেডেবল, মানে যেখানে সেখানে উড়ে চলে যেতে পারে, এই জন্য। এগুলি হচ্ছে ডিফারেন্স। ডেন্সিটি কি, সলিডের ডেন্সিটি শক্ত, ঘনত্ব হাই, লিকুইডের লো ডেন্সিটি, মিডিয়াম ডেন্সিটি, আর গ্যাসের হাই ডেন্সিটি, ঘনত্ব সবচেয়ে, লো ডেন্সিটি ভুল বললাম। সলিডের ডেন্সিটি হচ্ছে সবচেয়ে বেশি, মানে সলিড ঘন, শক্ত জিনিস তো সলিড, ডেন্সিটি সবচেয়ে হাই। লিকুইডের মিডিয়াম, লিকুইডের ডেন্সিটি মিডিয়াম, আর গ্যাসের একদমই লো, ও ডেন্সিটি নেই, ঘনত্ব একদমই লো। এবার আমরা চলে আসবো গ্যাসের স্টেট। তিনটে যে প্রপার্টি, ম্যাটারে যে তিনটে স্টেট বললাম, সলিড, লিকুইড আর গ্যাস, এটা কিভাবে পরিবর্তন করা সম্ভব, বা পরিবর্তন করলে তাকে কি নামে ডাকবো, এগুলো আমরা এবার জানবো। এটা হচ্ছে, সলিডকে হিট দিলে সেটা লিকুইড হয়ে যায়, আবার লিকুইডকে আরো হিট দিলে সেটা গ্যাস হয়ে যায়। একটাই অবজেক্টকে তিনটে রূপে আমরা দেখতে পারি, সলিড, একটাই ম্যাটারকে সলিড ম্যাটার রূপে দেখতে পারি, একবার লিকুইড ম্যাটার দেখতে পারি, আবার গ্যাসে দেখতে পারি। সলিড অবস্থায় কি হচ্ছে, এটা বরফ, যখন বরফটা ফ্রিজ থেকে বার করে আনলাম, কিছুক্ষণ রেখে দিলাম রুম টেম্পারেচারে, ওটা গলে জল হয়ে গেল, মানে লিকুইড। ওটাকে যখন গ্যাসে দিয়ে আরো গরম করলাম, ওটা ইভাপোরেট হয়ে গেল, মানে বাষ্প হয়ে গেল, জলীয় ওয়াটার ভেপার হয়ে উড়ে গেল উপর, তখন আর দেখতে পেলাম না, ওটা ওয়াটার ভেপার হয়ে গেল। তাহলে ওয়াটারেরই তিনটে ফর্ম, ওয়াটার ভেপার, ওয়াটার আর আইস, তিনটে নামে ডাকছি, একই ম্যাটার, এটার একটাই, কিন্তু তিনটে রূপ, সলিড, লিকুইড আর গ্যাস। কিসের মাধ্যমে চেঞ্জ হলো, হিটের জন্য চেঞ্জ হলো, এটা ম্যাটার বুঝতে হবে। এইবারে প্রসেসগুলো জানবো, যে টেকনিকের মাধ্যমে সলিড থেকে লিকুইড হলো, মানে বরফটা গলে জল হলো, এই টেকনিকটার নাম বা এই মেথডটার নাম হচ্ছে মেল্টিং বা ফিউশন। when the process conversion of between solid থেকে যে লিকুইডে প্রসেস হয়ে যাচ্ছে, এই প্রসেসটাকেই বলে হচ্ছে ফিউশন বা মেল্টিং। আবার যখন লিকুইড থেকে জলটাকে গরম করে টক করে গ্যাসে ফোটাচ্ছি, যখন ওয়াটার ভেপার হয়ে উড়ে যাচ্ছে, এই প্রসেসটাকে বলে ইভ্যাপোরেশন বা ভ্যাপোরাইজিং বা বয়েলিং, এগুলো বলে। ভ্যাপোরাইজেশন বলে, ইভ্যাপোরাইজেশন বলে, ভ্যাপোরাইজিং বলে, বয়েলিং বলে, যখন টকবক করে ফুটে জল থেকে ওয়াটার ভেপার হয়ে বেরিয়ে গেল উপরে, এটা।
তাহলে বরফ থেকে যখন গলে জল হচ্ছে ওটাকে বলে মেল্টিং বা ফিউশন, আবার জল থেকে যখন গরম করে যখন ওটা বাষ্প হয়ে গেল, ওয়াটার ভেপার হয়ে গেল, এটাকে বলে ভ্যাপোরাইজিং, ইভ্যাপোরেশন বা বয়েলিং, এগুলোকে বলে। এইবারে আসছে ডেফিনেশনগুলো বলে দিই একসাথে। তাহলে দ্য প্রসেস অফ চেঞ্জিং অফ ম্যাটার ফ্রম ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট অ্যান্ড ব্যাক টু দ্য অরিজিনাল স্টেট ইজ কল্ড ইন্টারকনভেনশন স্টেটস অফ ম্যাটার। মানে একবার জল থেকে বরফটা গলে জল হলো, জলটা আবার ওয়াটার ভেপার হয়ে গেল, আবার ওয়াটার ভেপার থেকে আমি ধরে ওয়াটার ভেপারটাকে উপরে কোথাও আটকালাম, আটকে ক্যাচ করে ওটাকে আবার জল বানালাম, জল থেকে ওটা ঠান্ডা দিয়ে জল হয়ে গেল, তারপর আবার ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে ওটাকে আবার বরফ বানিয়ে নিলাম। এই যে প্রসেসটা, এটাকে বলে হচ্ছে ইন্টারকনভেনশন স্টেটস অফ ম্যাটার। আর সলিড থেকে যে গলে লিকুইড হচ্ছে এই প্রসেসটাকে বলে মেল্টিং বা ফিউশন। আর লিকুইড থেকে গরমে যখন ওটা পুরো ওয়াটার ভেপার হয়ে গেল, মানে গ্যাসিয়াস ফর্মে চলে যাচ্ছে, এটাকে বলে ভ্যাপোরাইজিং, ইভাপোরেশন বা বয়েলিং। এইগুলি এইবারে আমরা জানবো বয়েলিং আর ইভাপোরেশনের পার্থক্য। আমি বারবার বলছিলাম বয়েলিং আর ইভাপোরেশন, এর ডিফারেন্সটা কি। বয়েলিং হচ্ছে যখন জলকে টকবক করে যখন জলটা ফোটা শুরু করে, স্টার্ট হয় যখন ফোটা, ওটাই হচ্ছে জলের বয়েলিং পয়েন্ট। যখন ওটা ফোটা শুরু হচ্ছে মানে ইভাপোরেশন স্টার্ট হচ্ছে। তারপর ইভাপোরেশন কি, ইভাপোরেশন হচ্ছে যখন যে টেম্পারেচারে বয়েলিং পয়েন্ট অফ দ্য লিকুইড, মানে ইভাপোরেশন টেক্স প্লেস ওয়েন দ্য টেম্পারেচার বাড়তে 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 যখন বয়েলিং পয়েন্ট স্টার্ট হয়ে যায়, অমনি ইভাপোরেশন স্টার্ট হয়ে গেল। কিন্তু বয়েলিং কি, বয়েলিং অকার্স গিভেন টেম্পারেচারে, জলটা যখন ফুটতে শুরু করে দিল, মানে জলের বয়েলিং পয়েন্ট কত 100 ডিগ্রি সেন্টিগ্রেডে, জলটা টকবক করে ফুটতে শুরু করে দিল, ওটা হচ্ছে বয়েলিং। আর ইভাপোরেশন কোনটা, যে উপরে উড়ে উড়ে যাচ্ছে বাষ্পটা, ওটা হচ্ছে ইভাপোরেশন বা ভ্যাপোরাইজিং হচ্ছে। বয়েলিং অকার্স থ্রু আউট দ্য বাল্ক, জলের একটা জলকে একসাথে নিয়ে ফোটাচ্ছি, তাহলে বয়েলিং শুরু হয়ে গেল। ইভাপোরেশন কখন হচ্ছে, আস্তে 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 জলটা উপরে উঠতে থাকছে, তখন ইভাপোরেশন প্রসেস চালু হয়ে যাচ্ছে চালু হয়ে যাচ্ছে চালু হয়ে যাচ্ছে। এবারে হচ্ছে কি চেঞ্জেস গ্যাস, গ্যাস থেকে লিকুইড। এবার আমি তো একটা প্রসেস বললাম যে সলিড থেকে হিট দিয়ে গ্যাস, গ্যাস লিকুইড, লিকুইড থেকে গ্যাস দিয়ে গ্যাস, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, এই প্রসেসগুলোর নাম জানলাম। মেল্টিং বা ফিউশনের মাধ্যমে গললে লিকুইড হলো, লিকুইড থেকে আবার গরম দিলে সেটা গ্যাস হয়ে গেল, এটাকে বলে ইভাপোরেশন। ঠিক আছে, এবারে জানবো যে লিকুইড থেকে যখন ওই যে বললাম লিকুইড যে গ্যাসটা, গ্যাসটা যখন হাওয়ায় উড়ে যাচ্ছিল, সেই গ্যাসটাকে ফ্রম দ্য গ্যাস থেকে যদি আমি লিকুইডে আনি, মানে ওই যে জলটা ওয়াটার ভেপার হয়ে উঠে যাচ্ছিল, ওটাকে যদি আমি একটা ঠান্ডা ঢাকনা দিয়ে দিই ওর উপরে, তারপরে একটা সাইডে এরকম কাজ করে দিই ঢাকনাটাকে, একটু একটু করে জলগুলো বেয়ে বেয়ে একটা কন্টেনারের উপরে ফেলি, তাহলে ওই ওয়াটার ভেপার থেকে আবার জল হয়ে গেল, তো সেখানে ঠান্ডা করে দিলাম, অটোমেটিক জল হয়ে গেল। এইবার এই যে জল গ্যাস থেকে যে জলটা হলো, মানে গ্যাস থেকে টার্ন ফ্রম দ্য গ্যাস ইনটু লিকুইড, এই যে প্রসেসটা, যে চেঞ্জেস অফ গ্যাস ইনটু লিকুইড ফর্মে, এটাকেই বলে হচ্ছে কনডেনসেশন। আমি আবার বলছি, যখন গ্যাসটা ওয়াটার ফর্মে আবার লিকুইড ফর্মে ফিরে আসছে, তাকে বলছি কনডেনসেশন। ডেফিনেশন কি, দ্য প্রসেস অফ কনভার্সন অফ ওয়াটার ভেপার অর গ্যাস ইনটু আ লিকুইড ইজ কল্ড, ফ্রম কুলিং, অবশ্যই কুলিং দিতে হবে, না তো হবে না, তাকে বলে কনডেনসেশন। আবার বলছি, দ্য প্রসেস অফ কনভার্সন অফ ওয়াটার ভেপার অর গ্যাস ইনটু লিকুইড ইনটু ইটস লিকুইড স্টেট অন কুলিং ইজ কল্ড কনডেনসেশন। মানে ব্যাপারটা ওটাই যে ওই যে ইভাপোরেশনের গ্যাস হলো, ওই গ্যাসটাকে আমি আস্তে করে ওই হাড়ির ঢাকনায়, দেখবে আমরা হাড়ির ঢাকনায় যখন ভাত রান্না হয় চাপা দাও, সরিয়ে দেখবে জল জল পড়বে, এরকম সরিয়ে এরকম ধরবে, দেখবে জল 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 পড়ছে, ফোটা ফোটা জল পড়ছে, কি ওটা ওয়াটার ভেপার ফর্মে ছিল, মানে গ্যাসিয়াস ফর্মে ছিল, যেই তুমি টেনে নিলে এখন ঠান্ডা হয়ে গেল, ঠান্ডা হচ্ছে, তাই ওটা জল ফর্মে আবার ফিরে এসেছে জল ফর্মে। এই টেকনিকটাকেই বলে কনডেনসেশন, গ্যাস থেকে লিকুইড হওয়া, এটাকে বলে কনডেনসেশন। আর ফ্রিজিং কাকে বলে, ওই জলটাকে আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম, বরফ হয়ে গেল, এটাকেই বলে ফ্রিজিং। এই আবার বলছি, যখন গ্যাস থেকে লিকুইড হচ্ছে ওটাকে বলে হচ্ছে কনডেনসেশন, আর যখন ওই লিকুইড থেকে আবার বরফ হয়ে যাচ্ছে তাকে বলে ফ্রিজিং। আমি ভেঙে ভেঙে বলি, খুব সহজভাবে বুঝে যাবে। প্রথম যখন জলটাকে, বরফটা গলে আস্তে আস্তে গলছে, গলে জল হচ্ছে, মানে সলিড থেকে লিকুইড হচ্ছে, এই প্রসেসটাকে বলে মেল্টিং বা ফিউশন। লিকুইড থেকে যখন আরো হিট দিয়ে পুরো ভেপার হয়ে যাচ্ছে তাকে বলছে বয়েলিং বা ভ্যাপোরাইজেশন বা ইভাপোরেশন। কিন্তু ওই ব্যাপারটাই মানে গ্যাস থেকে যখন লিকুইড হচ্ছে, গ্যাস থেকে যখন লিকুইডে হচ্ছে, ওটাকে বলছি কনডেনসেশন। আর ওই গ্যাস থেকে আবার গ্যাস থেকে জলটা, গ্যাস থেকে যে জলটা হলো, ওই জলটাকে যখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, ওটা বরফ হয়ে যাচ্ছে, ওটাকে বলে ফ্রিজিং। এবারে আসছে আমরা যেটা পড়বো, ওটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ কাকে বলে। এই যে এসব পরিবর্তন এক্ষুনি বললাম না, যে জলটা বরফটা জল হলো, জলটা গ্যাস হলো, ওয়াটার ভেপার হয়ে গেল, আবার ওয়াটার ভেপারটা
ওয়াটার হলো, ওয়াটার থেকে আবার আইস হয়ে গেল, এই যে জিনিসগুলো এগুলো কিন্তু ফিজিক্যাল চেঞ্জ, মানে এটা রিভার্সেবল চেঞ্জ। এটা আমি জলটাকে গলিয়ে, বরফটাকে গলিয়ে জল করলাম, জলটাকে গ্যাস মানে ওয়াটার পেপার বানিয়ে দিলাম, আবার ওয়াটার পেপার থেকে জল আনলাম, জল থেকে আবার বরফ বানিয়ে নিলাম। এই প্রসেসটাকে রিভার্সেবল, মানে একবার থেকে এই রূপ থেকে এই রূপে নিয়ে গেলাম, এই রূপ থেকে এই রূপে নিয়ে এলাম, এটা সম্ভব করা, তাই এটা রিভার্সেবল চেঞ্জ। কিন্তু এমনও কিছু চেঞ্জ হয়, এটাকে তাই এটাকে রিভার্সেবল চেঞ্জ বা ফিজিক্যাল চেঞ্জ বলে। রূপটা চেঞ্জ হলো, ফিজিক্যাল রূপটা চেঞ্জ হলে ফিজিক্যাল চেঞ্জ। কিন্তু এমনও কিছু চেঞ্জ আছে যেটা রিভার্সেবল নয়, মানে একবার যদি চেঞ্জ হয়ে যায় আর পুনরায় সেই জায়গায় ফিরে আসতে পারবে না, তাকেই বলে কেমিক্যাল চেঞ্জ। যেমন কেমিক্যাল চেঞ্জের এক্সাম্পল হচ্ছে, ধরো কাঠ, একটা টুকরো কাঠকে আমি আগুনে পুড়িয়ে দিলাম, একটা কাঠ বা একটা কয়লাকে আমি আগুনে, কয়লা পুড়ালাম বা কাঠ পুড়ালাম বা ইয়ে পুড়ালাম বা কাগজ পুড়িয়ে দিলাম, কোনো একটা কাগজকে লাইটার দিয়ে পুড়িয়ে দিলাম, তখন কোনো মতেই ওই কাগজ ছাইটাকে, যে ছাইটা তৈরি হলো, ওই ছাই থেকে আমি কাগজ বানাতে পারবো? ঠান্ডা দিয়ে, গরম দিয়ে কোনোভাবেই পারবো না। তাহলে এটাই হচ্ছে কেমিক্যাল চেঞ্জ বা ইররিভার্সেবল চেঞ্জ, যে চেঞ্জটা আবার পুনরায় আমি আনতে পারবো না। পরিবর্তন করলাম আমি, কিন্তু আমি আর ওই জায়গায় আনতে পারবো না, তাকেই বলে ইররিভার্সেবল চেঞ্জ, যেটা রিভার্স করা যাবে না, ইররিভার্সেবল চেঞ্জ বা কেমিক্যাল চেঞ্জ। ডেফিনেশনটা কি বলবো? ডেফিনেশন হচ্ছে, a chemical change is a permanent change. Chemical change is a permanent change in which original substance lose its composition and properties. কেমিক্যাল চেঞ্জ এমনই একটা জিনিস যেটা অরিজিনাল কম্পোজিশন চেঞ্জ হয়ে যাবে, কোনো মতেই আর ওই পুনরায় ওই ফর্মে ফিরে আসতে পারবে না, তাই এটাকে ইররিভার্সেবল চেঞ্জও বলে। এই কেমিক্যাল চেঞ্জটাকে ইররিভার্সেবল চেঞ্জও বলে। এই যেমন এক্সাম্পল দিলাম, কাঠকে পুড়িয়ে দিলে, কয়লাকে পুড়িয়ে দিলাম বা কোনো পেপারকে পুড়িয়ে দিলাম, সেটা ছাই থেকে আর কোনো মতেই সেটা কাগজ হতে পারবে না, বা ছাই থেকে কখনো ওটা আর কাঠ হতে পারবে না, উড হতে পারবে না। এগুলোই হচ্ছে কেমিক্যাল চেঞ্জ বা ইররিভার্সেবল চেঞ্জ। তাহলে দুটো চেঞ্জ আমরা জানলাম, একটা ফিজিক্যাল চেঞ্জ, একটা কেমিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ যেটা আবার ফিরে আসতে পারবো ওই ফর্মে, তাকে ফিজিক্যাল চেঞ্জ বলে। বা কেমিক্যাল চেঞ্জ কোনটা? যে চেঞ্জটা একবার হয়ে গেলে আর আমরা ফিরে আসতে পারবো না, তাকে বলে কেমিক্যাল চেঞ্জ। ওকে, এবার একটা আছে এক্সপ্যানশন। এক্সপ্যানশন কি? এক্সপ্যানশন হচ্ছে যখন সাইজ বা ভলিউম বেড়ে যাওয়া, তাকে বলে এক্সপ্যানশন। এটাও জানতে হবে। এফেক্ট অফ হিট, কি হয় না, যখন আমরা হিট দিই জলের মধ্যে, ধরো জলকে আমরা হিট দিচ্ছি, তখন দেখবি জলটা টকবক করে ফুটতে থাকে, ওপরের দিকে বেরিয়ে আসে, ওপরের দিকে ফুলে 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 ওঠে, ফুলে ফুলে ওঠে। যখন চা হয় বা গরম জল যদি আমরা ফোটাই বা দুধ ফোটাই, দেখবে ওটা ওপরে ফুলে ফুলে উঠছে, ফুলে ফুলে উঠছে, মানে এক্সপ্যানশন হচ্ছে, এক্সপ্যানশন হচ্ছে। দ্য সাইজ অথবা ভলিউম অফ আ সাবস্ট্যান্স ইনক্রিজ, যদি বাড়ে হিটের দ্বারা, তাকেই বলে ইনক্রিজ ইন সাইজ অফ দ্য বডি ডিউরিং দ্য হিটিং, বা কল্ড থার্মাল এক্সপ্যানশন। থার্মাল এক্সপ্যানশন কি? হোয়াট ইজ থার্মাল এক্সপ্যানশন? থার্মাল এক্সপ্যানশন সহজে বলি, হিট দিলে কোনো কোনো জিনিস এক্সপ্যান্ড করে বা বেড়ে যায়, কোনো কোনো জিনিস, সেটাকেই বলে হচ্ছে এক্সপ্যানশন, থার্মাল এক্সপ্যানশন। আমি এক্সাম্পলও দেবো, আগে আমি বুঝিয়ে নিই, তারপর এক্সাম্পল বলছি। ধরো হিট দিয়ে কোনো জিনিসকে যদি বড় করা সম্ভব, আবার যখন হিটটা চলে যাবে তখন ওটা আবার নিজের শেপে চলে আসবে, এটাকেই বলে হচ্ছে এক্সপ্যানশন, মানে বেড়ে গেল জিনিসটা, এটাকেই বলে থার্মাল এক্সপ্যানশন। কারণ হিট দিলাম তাই ওটা বেড়ে গেল, এটাকে বলে থার্মাল এক্সপ্যানশন। এরও একটা এক্সপেরিমেন্টের সাহায্যে আমরা বলবো। কি হলো, আয়রন বল নিয়েছে, একটা আয়রন বল নিয়েছে, একটা আয়রন রিং নিয়েছে। কি হয়েছে, দ্য বল শুড পাস, জাস্ট পাস থ্রু দ্য রিং সাসপেন্ডেড ফ্রিলি, মানে বলটা রিংয়ের মধ্যে দিয়ে ইজিলি গলে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু বলটাকে এবার হিট দিয়েছে, হিট দিয়ে কি করেছে, বলটাকে হিট দিয়েছে, হিট দ্য বল অ্যান্ড ট্রাইং টু পাস দ্য বল ইন দ্য রিং, উই অবজার্ভ দ্যাট দ্য কুল বল ট্রাইং টু পাসিং ইট থ্রু দ্য রিং এগেইন অ্যান্ড এগেইন, বাট যখন ওটা গরম দিয়েছে, when ball is heated it does not pass with the ring। আমি আবার বলছি, প্রথমে একটা বলকে এরকম ঝুলিয়ে দিয়েছে, মেটালের বলকে এরকম ঝুলিয়ে দিয়েছে, তার তলায় একটা রিং লাগিয়ে দিয়েছে, রিং, লোহার রিং লাগিয়ে দিয়েছে। ওই রিংয়ের এমন ভাবে লাগিয়েছে, রিংয়ের মধ্যে দিয়ে বলটা যেন টায় গলে যায়, একদম টায় যেন গলে যায়, এরকম ভাবে, এরকম ভাবেই শেপে রেখেছে, টায় গলে যাবে, মানে বেশি বড় হবে না, টায় গলে যাবে, এরকম একটা শেপে রেখেছে রিংটাকে। এবারে এরকম গলে যাচ্ছে, আবার উঠছে। এইবারে ওই বলটাকে, লোহার মেটাল বলটাকে প্রচন্ড হিট দিয়েছে, হিট দিয়ে এক্সপ্যানশন হয়ে গেছে, থার্মাল এক্সপেনশন হয়েছে। এবার যেই গলাতে যাচ্ছে ওটা আটকে গেছে, আর আর গলছে না। কেন? কারণ থার্মাল এক্সপ্যানশন হয়েছে, ওটা বড় হয়ে গেছে, এবার আর গলছে না। আবার যখন ওটা ঠান্ডা করা হবে বরফ দিয়ে বা কুলিং দিয়ে, যখন ঠান্ডা করা হবে তখন আবার ওটা গলে যাবে, এটাকেই বলে থার্মাল এক্সপেনশন, আর কিছু না, থার্মাল এক্সপ্যানশন বলে। আমি আবার একবার পুরোটা রিক্যাপ করে দিচ্ছি, যাতে তোমাদের পুরো ব্যাপারটা মনে থাকে। ম্যাটার কি?
ম্যাটার হচ্ছে, ম্যাটার ইজ সামথিং দ্যাট অকুপাই, ম্যাটার ইজ এনিথিং দ্যাট অকুপাই স্পেস অ্যান্ড হ্যাজ মাস। ম্যাটার হলো সেই জিনিসটা তার একটা ফিক্স মাস থাকবে এবং একটা জায়গা পার্টিকুলার দখল করে থাকবে, ওটাকেই ম্যাটার বলে। ম্যাটার তিনটে স্টেটে এক্সিস্ট করে, একটা সলিড, একটা লিকুইড, একটা গ্যাস। এই তিনটে, সলিড কি শক্ত, লিকুইড কি তরল, লিকুইড যেমন জল, কেরোসিন তেল, পেট্রোল, ডিজেল, দুধ, এগুলো। আর গ্যাস কি, গ্যাসকে আমরা খালি চোখে দেখতে পাই না, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো। অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো দেখতে পাই না চোখে। গ্যাসেস ফর্মে, যেমন পারফিউম দেখতে পাই, চোখে দেখতে পাই না, এগুলো হচ্ছে গ্যাস। এবার আমরা এটা জানলাম যে সলিড, লিকুইড, গ্যাসের কেন সলিড সলিড হয়, কেন লিকুইডটা লিকুইড হয়, কেন গ্যাসটা গ্যাস হয়, এরকম মলিকুলসগুলোর অবস্থানের জন্য, মলিকুলগুলো কিভাবে আছে এটার উপর ডিপেন্ড করে যে কিরকম হবে জিনিসটা। জিনিসটা সলিড হবে, জিনিসটা লিকুইড হবে, না জিনিসটা গ্যাস হবে। কেন? এটা ডিপেন্ড করে ওর মলিকিউলগুলো কিরকম অবস্থায় আছে। মলিকিউল যদি টাইটলি প্যাক থাকে তাহলে ওটা সলিড, যদি মলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ভালো থাকে তাই ওটা টাইটলি প্যাক থাকবে, তাহলে ওটা সলিড। যার অ্যাট্রাকশনটা কম থাকবে সেটা লুজলি প্যাক থাকবে, তাহলে ওটা লিকুইড। যেটা একদমই কম অ্যাট্রাকশন, সেটা একদম যেদিকে ইচ্ছে ঘুরে বেড়াচ্ছে, ওটা গ্যাস। এইভাবে বোঝা যায়। এবারে আমরা তার প্রপার্টিস গুলো জানলাম, কেনই বা ওটা টেনে থাকে, কারণ নিজেদের মধ্যে অ্যাট্রাকশন কাজ করে, কোহেসিভ ফোর্স কাজ করে, ওই জন্য ওরা নিজেকে টেনে থাকে। এটাই জানলাম আমরা। আমরা এটা জানলাম যে কি করে সলিডের প্রপার্টিস কি, ক্যারেক্টারিস্টিক্স কি, লিকুইডের ক্যারেক্টারিস্টিক্স কি, গ্যাসের ক্যারেক্টারিস্টিক্স কি, এগুলো জানলাম। সলিডের কি, সলিডের একটা ফিক্স শেপ থাকবে, ফিক্স ভলিউম থাকবে, ফিক্স সাইজ থাকবে। লিকুইডের এরকম কিছু থাকবে না, ফিক্স কোনো শেপ থাকবে না, ফিক্স কোনো সাইজ থাকবে না, ফিক্স কোনো ভলিউম থাকবে না। আমরা এটা জানলাম সলিডকে কম্প্রেস করা যায় না, কিন্তু লিকুইডকে কম্প্রেস করা যায় অল্প একটু, আর গ্যাসকে পুরোপুরি কম্প্রেস করা যায়, এটা জানলাম আমরা। এটা জানলাম যে সলিডের ডেনসিটি সবচেয়ে বেশি, ঘনত্ব সবচেয়ে বেশি, লিকুইডে তার থেকে ঘনত্ব কম, আর গ্যাসের ঘনত্ব একদমই কম, লো, ভেরি লো ডেনসিটি। এগুলো জানলাম আমরা। এটা জানলাম যে সলিডকে গোলা যায়, সলিড ক্যান ডিফিউজ, সলিড ক্যানট বি ডিফিউজ, সলিডকে গোলা যায় না, সলিড ক্যানট বি ডিফিউজ, কিন্তু লিকুইড ক্যান ডিফিউজ, লিকুইডকে গোলা যায় যে কোনো জিনিসের মধ্যে। আর গ্যাস তো ইজিলি স্প্রেডেবল, মানে যে কোনো জায়গায় মিশে যাবে, ইজিলি ডিফিউজেবল, ইজিলি ডিফিউজেবল। এগুলো জানলাম আমরা। এটা জানলাম যে গ্যাসের প্রপার্টি জানলাম আমরা, সলিডের প্রপার্টি জানলাম আমরা, তিনটে ডিফারেন্স জানলাম এই চ্যাপ্টারে। আমরা এটা জানলাম যে এক্সপ্যানশন কাকে বলে। এক্সপ্যানশন মানে হচ্ছে এক্সপ্যান্ড করা, হিটে কোনো একটা জিনিস বেড়ে যাচ্ছে, খানিকটা খানিকটা বেড়ে যাচ্ছে, এটাকে বলে এক্সপ্যানশন। থার্মাল এক্সপ্যানশনের এক্সাম্পল পড়লাম আমরা, এক্সাম্পলের সাহায্যে বুঝলাম। আমরা এটা বুঝলাম যে কি করে হিট দিয়ে, উইথ দ্য হেল্প অফ হিট, ম্যাটারের স্টেটগুলো চেঞ্জ হচ্ছে, সলিড হচ্ছে, সলিড থেকে লিকুইড হচ্ছে, লিকুইড থেকে গ্যাস হচ্ছে, এটা জানলাম। এই প্রসেসগুলোকে কি নামে ডাকা হয় সেগুলো জানলাম। সলিডটা যখন লিকুইড হয়ে যাচ্ছে এটাকে বলে মেল্টিং বা ফিউশন বলে। যখন ওই লিকুইড থেকে আবার গ্যাস হয়ে যাচ্ছে এটাকে বলে ইভ্যাপোরেশন, বয়েলিং, ইভ্যাপোরেশন, ভ্যাপোরাইজিং, এগুলো বলে। আমরা এটা জানলাম যে লিকুইড থেকে যখন ওই গ্যাস থেকে যখন লিকুইড হচ্ছে এটাকে বলে কনডেনসেশন। আবার ওই লিকুইড থেকে যখন আবার আমরা শক্ত সলিড ফর্মে নিয়ে চলে যাচ্ছি ওটাকে বলছে ফ্রিজিং। এগুলো প্রতিটা স্টেপ জানলাম আমরা। এটা জানলাম বয়েলিং, ইভাপোরেশনের ডিফারেন্স কি, পার্থক্যগুলো জানলাম এই চ্যাপ্টারে। আমরা এটা জানলাম যে কেমিক্যাল চেঞ্জ আর ফিজিক্যাল চেঞ্জ ব্যাপারটা কি। ফিজিক্যাল চেঞ্জ সেটা যে চেঞ্জটা একবার হলে আবার সেই জায়গায় আমরা ফিরে পেতে পারি, মানে বরফটা গলে জল হয়ে গেল, জল থেকে ওয়াটার পেপার বানিয়ে নিলাম, কিন্তু ওয়াটার পেপারটাকে যদি আমি একটা জায়গায় স্টোর করে রাখি সেখান থেকে আমি আবার সেটাকে জল ফর্মে আনলাম, ওয়াটার ফর্মে আনলাম, তারপর আবার ওটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই, জল হয়ে বরফ হয়ে যাবে। তার মানে এটা চেঞ্জেবল প্রসেস, রিভার্সেবল প্রসেস, রিভার্সেবল মানে যেরকম গেল আবার এরমই চলে এলো, এটাকে বলে ফিজিক্যাল চেঞ্জ। ফিজিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জ কি, যেটা ইররিভার্সেবল, যেটা একবার হয়ে গেলে আর ফেরত আসবে না। যেমন কেমিক্যাল, যেটাকেই বলে কেমিক্যাল চেঞ্জ। যেমন কাঠকে যদি পুড়িয়ে ফেলে ছাই হয়ে যায়, সেই ছাই দিয়ে কোনো মতেই আর কাঠ ফিরে আসবে না। কাগজকে যদি পুড়িয়ে ছাই বানিয়ে দিই সেখান থেকে আর কোনো মতেই সেটা দিয়ে কাগজ তৈরি হবে না। এগুলোকেই বলে ইররিভার্সেবল চেঞ্জ বা কেমিক্যাল চেঞ্জ। এর ডেফিনেশনও তোমাদের বলেছি, কেমিক্যাল চেঞ্জ ইজ আ পার্মানেন্ট চেঞ্জ ইন হুইচ অরিজিনাল সাবস্টেন্স লুজ ইটস কম্পোজিশন, হারিয়ে ফেলে, ওই জন্য আর পুনরায় ওই কম্পোজিশনে ফিরে আসতে পারে না, তাকেই বলে কেমিক্যাল রিয়াকশন বা কেমিক্যাল চেঞ্জ। ওকে ওকে, এই চ্যাপ্টারটা এতখানি। আশা করি তোমাদের বুঝেছো সব ব্যাপারটা, তোমাদের ভালো লেগেছে গৌরব স্যারের পড়া। আশা করব তোমরা বন্ধুদের সাথে এটাকে শেয়ার করবে, লাইক করবে, ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর কমেন্টে জানাবে সায়েন্সের কোন চ্যাপ্টারটা তোমাদের বোঝালে ভালো হয়। কারণ গৌরব স্যারের সাথে পড়া হয় মজা, সবাই পড়বো মজার সাথে, গৌরব স্যারের সাথে। ওকে, আজকে চ্যাপ্টারটা পড়ালাম সেটা হচ্ছে ক্লাস 6 এর কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, ক্লাস 6 এর আইসিএসসি বোর্ডের কেমিস্ট্রির একটা চ্যাপ্টার, এর নাম ছিল ম্যাটার। ওকে, বাই বাই, সবাই ভালো থেকো, টাটা।